হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এক কথায় আজকে আবহাওয়া খুব সুন্দর, মনোরম। যদিও সকালের দিকটায় হালকা হালকা একটু ঠান্ডা ছিল, মেঘলা আকাশ ছিল, ওই জন্যই বোধ হয়। তবে বেলার দিকটায় হালকা হালকা রোদ্দুর পড়বে। যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিন মেজাজ এমনিতেই ফুরফুরে থাকে, আর যেদিন থাকে তার উল্টো সেদিন যেন কিছুতেই আর মন বসে না। যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে উঠে মিহির জন্য সবার আগে ব্রেকফাস্ট বানাতে এলাম। ফ্রেশ হয়ে নিয়েছি, ওদিকে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে আমি তুলে দিয়েছি ক্রিবে। আজকে ওর জন্য ব্রেকফাস্টে আমি বানাবো ওটস। যেমন আমাদের বড়দেরই তো সবসময় যতই ভালো মন্দ আপনি খান না কেন, একই ভালো খাবার পরপর কয়েকদিন খেলে দেখবেন একঘেয়েমি চলে আসে। ছোটদেরও তো তাই, জিভটা একেবারেই পাতলা আর ছোট বলে কি তাতে স্বাদ থাকবে না? সকালের দিকটায় মিহিকে আমি ওটস খেতে দেই, কখনো স্মুদি দেই, কখনো সুজি খেতে দেই, আবার কখনো চিড়ে দেই। ওটস অনেক রকম ভাবে বানাই, কখনো কিশমিশ খেজুর দিয়ে, আবার কখনো শুধু দুধ দিয়ে, কখনো ব্যানানা, কখনো এরকম অ্যাপেল, কখনো কুমড়ো আর গাজর দিয়ে, আবার কখনো কখনো শুধু ওটস আমি ওর ফর্মুলা মিল্কের সঙ্গে গুলে দেই। তবে অ্যাপেল আমি ওকে দিনের যে সময় খেতে দেই না কেন, কখনো একটা আপেল মানে সিঙ্গেল আইটেম হিসাবে আমি ওকে প্রোভাইড করি। তার সঙ্গে আমি কখনো মিষ্টি আলু, কখনো গাজর বা কখনো ওই ফর্মুলা মিল্ক মিশিয়ে দেই। যেহেতু যেহেতু অ্যাপেলে একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি ব্যাপার রয়েছে, ওটা না মিহি খুব একটা পছন্দ করে না, তাই ওটা ব্যালেন্স হয় এমন কোনো মিষ্টি মিষ্টি কিছু খাবার আমি ওর সঙ্গে মিশিয়ে তারপর ওকে দেই। যাই হোক, ওকে আমি সুন্দর মতো ফ্রেশ করিয়ে সকালে ব্রেকফাস্টে সারিয়ে দিলাম। এখন একার মতো একা কিছুক্ষণ খেলা করবে, তারপর না হয় স্নান সারিয়ে দেবো সময় করে। আমাদের ব্যালকনিতে এই নতুন দুটো গাছ আমি বসিয়েছি। একটা হলো চেরি টমেটো, তার সাথে অন্যটা হলো লঙ্কা। জানি না কেমন ঝাল হবে সেই লঙ্কায়, তবে ইচ্ছে করলো তাই একটা লঙ্কা গাছ আমি বাজার থেকে এনে বসিয়েছি। যাই হোক, আমি স্নান সেরে মেহিকে স্নান করিয়ে দিলাম, ওকে বটল ফিট করিয়ে ও এখন ঘুমোচ্ছে। এখন ওই প্রায় বেলা 11:30 থেকে 11:45 মতো বাজে। আমি চলে এলাম রান্নাঘরে। এখন মেহির জন্য লাঞ্চ আর ডিনার দুটোই আমি একসঙ্গে বানিয়ে রাখছি। একটুখানি গাজর, একটুখানি ক্যাপসিকাম, তার সাথে নিয়েছি হোয়াইট বিট মাছ। এই মাছটাকে জাপানি ভাষায় বলা হয় সিরাশু। স্পেশালি এই মাছটা ক্যালসিয়ামে ভরপুর, এটা ভীষণ ভীষণ ভালো ছোট বাচ্চাদের সলিড হিসাবে ইন্ট্রোডিউস করানোর জন্য। মাছটার টেক্সচারটা খুবই রিচ আর খুবই হাই ক্যালসিয়াম, যেহেতু তাই বাচ্চাদের হাড় এবং চোখের দৃষ্টির জন্য খুবই উপকারী। এটা অনেকক্ষণ ধরে বয়েল হতে টাইম লাগবে, তাই আমি এটা বসিয়ে দিয়ে হাতের কয়েকটা কাজ সেরে বাদবাকি রান্নাটাও শুরু করব। আজকে একটু খুচখাচ রান্না করব। বেশ কয়েকদিন আগে ওই যে মনে আছে আমরা ফ্লাওয়ার পার্কে ঘুরতে গিয়েছিলাম চিচিবুতে, সেইখান থেকে ফেরার সময় পেঁয়াজকলি এনেছিলাম, যে তার তো একটা প্যাকেট খাওয়া হয়ে গিয়েছে, আর একটা প্যাকেট আজকে বাড়িতে এই ফ্রিজের কোণ এ কোণ ও কোণ ঘেটে আমি বের করেছি ভোলা মাছগুলো, একেবারে এক একটা এক এক রকম পিস। তাই এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে ভাঙা ভাঙা করে পেঁয়াজকলি দিয়ে মাখা মাখা টাইপের একটা তরকারি হয় না, ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভাল লাগে, তো ওইরকমই কিছু একটা বানাবো। তার সাথে বানাবো একটুখানি ডাল, আর একদম স্পাইসি করে আজকে ডিমের কারি বানাবো। ঠিক ওই পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে যেমন ভাবে হয় ডিমের কারিটা ঝোল ছাড়া, ওই রকম ভাবে আজকে ট্রাই করব। তো চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। তবে রান্নাবান্না শুরু করার আগে আমার কয়েকটি কথা বলার রয়েছে। সেটি হলো, এই যে লাস্ট দিন যে ভূমিকম্পটি হলো, সেই দিন না ওই ভূমিকম্প নিয়ে আপনারা প্রচুর মেসেজ করেছেন, এত ভালো ভালো মেসেজ আমি পেয়েছি আপনাদের থেকে, এত কনসার্ন আপনারা দেখিয়েছেন, তার জন্য সত্যি আমরা খুবই কৃতজ্ঞ। ওই দিন আমার ভিডিও করার দিন ছিল না, তাই আমি ফুটেজটাকে একেবারে সঙ্গে করে রাখতে পারি। তবে ওই দিন যখন ভূমিকম্পটা হচ্ছিল তখন কিন্তু আমি আর মিহি বাড়িতেই ছিলাম। ইভেন আমরা আমাদের বসার রুমে বসেই খেলা করছিলাম। আমার খুব ভালো করে মনে আছে, জলের বোতল ছিল ওই ডাইনিং টেবিলের উপরে দুটো, আর মিহি ছিল মেঝেতে, আর আমার হাতে একটা জলের গ্লাস ছিল। আমি হয়তো মাইক্রোওভেন থেকে কিছু একটা বের করছিলাম সম্ভবত, যদি আমি একেবারে ভুল না করি তাহলে আমি বলবো ওই ধরুন দুপুরের সময় থেকে
থেকে বিকালের মধ্যখানে এরকম কোনো একটা সময় জাপানের সময় অনুযায়ী ভূমিকম্পটা হয়েছিল। তবে প্রত্যেকবার ভূমিকম্প হওয়ার সময় যে সাইরেনটা আসে ফোনে, ওই আর্থকোয়েক আর্থকোয়েক আর্থকোয়েক, বা ওই নিহঙ্গতে জাপানিজ ভাষায় জিশিন দেশ জিশিন দেশ, জিশিন মানে হলো আর্থকোয়েক। যাই হোক, তো সেই সাইরেনটা সেদিন বাজেনি, হঠাৎ করে ঘর দুলতে শুরু করে দেয়। প্রত্যেকবার যেমনভাবে দোলে, এদিন ঠিক ওইভাবে দোলেনি, আর এমনভাবে দুলছিল যেন ঠিক টলমল টলমল করে, রীতিমতো কন্টিনিউয়াসলি প্রায় 50-60 সেকেন্ড মতো দোলানিটা আমি অনুভব করেছিলাম। আর জানি না আপনাদের মধ্যে কয়জন আমার মতো, বা আমরা যারা এই দেশে আছি প্রবাসীরা, তাদের মতো ভূমিকম্প অনুভব করেছেন কিনা ডে বাই ডে। তো আমি বলবো অ্যাপার্টমেন্টের একদম উঁচুতে বা শীর্ষের দিকে যেসব ফ্ল্যাটগুলো রয়েছে সেখানকার বাসিন্দারাই কিন্তু সবথেকে বেশি দোলানিটা বা ঝাঁকুনিটা অনুভব করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ কলির জন্য ঝোলটা চাপিয়ে দিয়েছি, আলু একটু ভেজে নিয়েছি, ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর আর একটুখানি তেল বাড়িয়ে দিয়ে গোটা জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ভাজতে বসালাম। তার সাথে এখন এই মোটা মোটা পেঁয়াজ কলিগুলো দেখুন কি ফ্রেশ, তাই না? খুব ফ্রেশ। আমাদের দেশের যে পেঁয়াজ কলি সেই একই রকম খেতে, শুধু এগুলো দেখতে একটু বেশি মোটা আর অনেকটাই ক্রাঞ্চি। তো চলুন, পেঁয়াজ কলির ওই ঝোলটা ফুটছে, আর এই ফাঁকে আমি পেঁয়াজ কলিগুলোকেও ধরুন প্রায় 1 ইঞ্চি সাইজ মতো করে কেটে নিচ্ছি। আমার খুব ভালো করে মনে আছে ওই দিন ভূমিকম্পের সময় আমি হাতে জল নিয়ে মাইক্রোফোন থেকে কিছু একটা খুলে বের করছিলাম, আর মিহি খুব বেশি দূরে না, ধরুন আমার থেকে ওই ছোট একটা কাগজ ছোড়া দূরত্বে এরকম ভাবে ছিল। ও মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে খেলছিল, কিন্তু আমি কিন্তু ওকে ফট করে ধরিনি। আমি ওকে প্রায় 10 সেকেন্ড পরে গিয়ে সেভ করেছি। তার কারণ কি, আমি ভাবছিলাম হয়তো এটা নর্মাল কোনো ভূমিকম্প, তাই জন্য আমি ওকে দূর থেকে চোখে চোখে রেখেছি, আর নর্মাল যেরকম ক্যাজুয়ালি বিহেভ করি ভূমিকম্পের সময় তেমনই থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ফলো করলাম যে অনবরত দুলতেই রয়েছে, আর কোনো সাইরেন দিচ্ছে না। সব থেকে অবাক করা বিষয় আমার এটা লাগলো যে এত বড় একটা ভূমিকম্প হয়েছে যার কজেস হতে পারতো সুনামি, তো সেই ভূমিকম্পে কোনো সাইরেন দিল না। এর থেকে ছোটোখাটো ভূমিকম্প হয় তখনও সাইরেন দেয়। মাঝে মাঝে আমার মনে হয় হঠাৎ করে সাডেন করে ব্যাপারগুলো এমনভাবে ঘটে যায়, তো গ্যাজেটগুলো হয়তো ঠিকঠাক করে কাজ করার সময় পায় না। আর এই ভূমিকম্পটা কিন্তু একটা বেশ বড় মাত্রার ভূমিকম্প ছিল, যদিও আমরা যেখানে থাকি সাইতামা আর টোকিওর একদম বর্ডারে, এখান থেকে কিন্তু বেশ অনেকটা দূরে এই ভূমিকম্পটা হয়েছিল পেনিনসুলাতে। আমার মনে হয় মিহিও বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক কিছু হচ্ছে, তো ওই কারণে ও দেখলাম খিলখিল করে হাসছিল। আমার মনে হয় ও হয়তো ভাবছিল এগুলো খেলা হচ্ছে বা মা ওর সাথে মজা করছে, তো শিশু মন, তাই আমি ওকে সঙ্গে সঙ্গে গিয়ে কোলে তুলে নেই আর জানলা খুলে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করি। তবে আমাদের বিল্ডিং একটা ভালো ব্যাপার কি, যদি কখনো কোনো বিপদ ঘটে তখন না ওই রিসেপশন থেকে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে, তাই জন্য আমিও ঘরেই অপেক্ষা করছিলাম কখন কম্পনের অনুভূতিটা একটু কম হবে। তবে সত্যি বলতে এই দিনকার ঝাঁকুনির সময়টা অনেকটা দীর্ঘ ছিল। আমি জাপানে এত বছরে হয়তো 1-2বারই এরকম কম্পন বেশি সময়ের জন্য অনুভব করলাম। পেঁয়াজকলির তরকারিটা আজকে একেবারে লাজবাব হয়েছে, যদি একবার আপনাদেরকে একটুখানি ভাতের সাথে দিতে পারতাম। যাই হোক, তো এখানে আমি ডিমের কারিটাও রান্না করার জন্য পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখানে কিছু টমেটো দিলাম কিছু বেসিক স্পাইসেস, ওই যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো সবকিছু এখন ভালো মতো কষিয়ে নিয়ে ওই আমি ডিমটা পরে অ্যাড করে দেবো। এখানে দেখুন পেঁয়াজকলির তরকারিটা কি সুন্দর একটা রং এসছে না? তবে এই পেঁয়াজকলি ভাজা বা ঝোল যেভাবেই আপনি রান্না করুন না কেন, বেশি রান্না করলে কিন্তু এর ক্রাঞ্চিনেসটাই চলে যাবে, তখন খেতে আর অত ভালো লাগবে না। তো যাই হোক, এখানে মশলা বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি 1 চিমটি চিনি দিয়েছিলাম যাতে কালারটা আরও বেশি ভালো হয় আর একটু ফুটে ওঠে। তো টমেটো আর পেঁয়াজগুলো যখন আরও একটু গলে যাবে তারপরেই না হয় ডিমগুলো দেবো। এদিকে যখন পেঁয়াজগুলির ঝোলটাও বেশ অনেকটা গাঢ় হয়ে এলো তখন আমি এর মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। সত্যি বলতে সেদিন ভূমিকম্পে হয়তো আমাদের এখানকার বা আমাদের এই প্রিফেকচারে কোনো ক্ষতি হয়নি, তবে যে জায়গাটিতে এই ভূমিকম্পটি হয়েছে সেখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির খবর আমি পেয়েছি, অনেক জাপানি নিউজও আমি দেখেছি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। এদিনের ভূমিকম্পে রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.7।
তবে জাপানিরা ছোটবেলা থেকে এই ভূমিকম্পর ব্যাপারটার সাথে এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই ওদের কাছে এটা খুব একটা ভয়াবহ জিনিস নয়। আগে থেকে গভর্নমেন্ট অনেক প্রিকশন নেয়, যার ফলে কিছুটা বিপদ হয়তো এড়ানো যেতে পারে। আর যদি বলি আমার কথা বা অন্য প্রবাসীদের মতো, যেমন আমি এদেশে রয়েছে একটা ভূমিকম্প প্রবণ দেশে, আমি বলবো ভূমিকম্প এখন দেখতে দেখতে সয়ে গিয়েছে। আগে খুব ভয় করতো জানেন, ভূমিকম্প হলে আমি তো রীতিমতো একবার খালি পায়ে পাসপোর্ট আর টাকা আর আমার রেসিডেন্ট কার্ড নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমার সবসময় বাড়িতে একটা কিট বানানো থাকে, একটা ট্রলি সবসময় গোছানোই থাকে আমাদের 3 জনের জন্য। আগে আমাদের 2 জনের জন্য থাকতো, এখন আমাদের 3 জনের জন্য একটা ছোট ট্রলি, সমস্ত ইম্পর্টেন্ট কাগজপত্র ভরাট করে একটা ট্রলি গোছানোই থাকে। তবে সবকিছু সাইডে সরিয়ে রেখে আমি যদি বলি মানসিকতার কথা, এখন একরকম সয়ে গিয়েছে ভূমিকম্প, ঠিক যেমন জলভাত ওই রকম হয়ে গিয়েছে। তবে এদেশে তো প্রচুর ভূমিকম্প হয়। কমেন্টে আপনারা অনেকেই জানতে চান আমার ভূমিকম্প সম্পর্কে অভিজ্ঞতা কেমন। আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে আর আমি প্রচুর ভূমিকম্পের সম্মুখীনও হয়েছি এখানে আসার পর। হয়তো প্রত্যেক দিন বা মাঝে মাঝেই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। তবে জাপানের একটা বিষয় কি, যদি কোনো বড় মাপের ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস এখানকার গভর্নমেন্ট সাধারণ মানুষকে দেয়, তখন না এরা খুব প্যানিক করে। এটা আমার নিজস্ব অভিমত। প্যানিক করে কেন বলছি, তার কারণ সব সুপারমার্কেটে জল, টিস্যু, ওই টয়লেট টিস্যু, নর্মাল টিস্যু, চাল, শাকসবজি, শুকনো খাবার, ডিম যেগুলো স্টোর করা যায়, ওই রামেন, কাপ রামেন, এগুলো কিন্তু শেষ হয়ে যায়। তখন কি হয়, সাধারণ যারা প্রত্যেক দিনের মানুষ তাদের প্রচুর অসুবিধা হয়। ওই সময় কিছু কিছু সুপারমার্কেটে আমি দেখেছি একটা দুটো জিনিসের প্রতি লিমিটেশন দিয়ে দেয়, যে কোনো ব্যক্তি একটা, দুটো বা তিনটের বেশি নিতে পারবে না। এটা এখানে প্রচুর হয়। লাস্ট টাইম 2020 এবং 19-এর মাঝামাঝি এরকম সময়ে জাপানে বন্যা হয়ে গিয়েছিল, রীতিমতো আমাদের শহরও বন্যা হয়েছিল। আমি তখন দেখেছিলাম সুপার মার্কেটগুলোতে পুরোপুরি জল ফাঁকা হয়ে গিয়েছিল, কোনো জল ছিল না, কোনো সফট ড্রিঙ্ক ছিল না, চাল ছিল না, সবজি ছিল না, ডিম ছিল না, এমনকি রামেন বা আইসক্রিম বা পাউরুটি এগুলো শেষ হয়ে গিয়েছিল। মানে যে যেমন করে পাচ্ছিল, যা খুশি যেমন খুশি খাবার নিজের কাছে স্টোর করছিল। অন্তত নেই মামার থেকে কানা মামা ভালো, কদিনের জন্য কে বন্দি হবে সেই ভেবে সবাই খাবার ওই সময় মজুত করেছিল, আমরাও করেছিলাম। তখন আমি আমার এক জাপানি কলিগের থেকে জেনেছিলাম যে এরা নাকি ছোটবেলা থেকে বাড়ি থেকে এমন ভাবে ট্রেনিং পায় যে ভূমিকম্প হলে কিভাবে নিজেদেরকে সেভ করতে হবে, কিভাবে খাবার মজুত রাখতে হবে, সেই জন্যই নাকি এরা খুব এইসব ব্যাপারে আগে আগে মুখিয়ে থাকে। তবে সত্যি বলতে এখানে থাকতে থাকতে ভূমিকম্প একরকম আমার সয়ে গিয়েছে। আমরা যেমন ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে যাই, দেশের কথা বলছি আমি, তবে এখানকার মানুষের জীবন কিন্তু নর্মাল ওয়েতেই চলতে থাকে, খুব একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। তো যাই হোক, সবার যে এত কনসার্ন ছিল আমাদের খবর আপনারা জানতে চেয়েছেন, তো তার জন্য সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমরা খুব ভালো আছি আপনাদের সকলের আশীর্বাদে। যাকে চলুন, রান্নাবান্না শেষ করে আমি কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। এর মধ্যে আবার মিহি ঘুম থেকে উঠে গেল, কান্নাকাটি একটু করছিল, তাই ওকে আমি সুন্দর মতো আবার ফ্রেশ করিয়ে দিয়ে ক্রিবে তুলে দিয়েছি। সামনেই বসেছিলাম, তাই একার মতো খেলা করছি। এর মধ্যে আবার একেবারে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো চলুন, আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।